ভোটের পরেও 3 মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে দাবি তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা রুখতে 3 মাস কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি শুভেন্দুর। দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন। ভোটে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী এই দাবিটা কেন করছেন, কি আশঙ্কা করে? দেখো, শুভেন্দু অধিকারী এই আশঙ্কা করছেন বলে রাজনৈতিক মহল মনে করছে যে দলের যে কর্মীরা রয়েছেন তারা যাতে ভয় না পান, ভীত সন্ত্রস্ত না হন, সেই জায়গা থেকেই তিনি বলছেন। কারণ 2021-এর পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ বারংবার বিজেপির তরফ থেকে তোলা হয়েছে এবং সেই জায়গা থেকেই তিনি বলছেন। এবং শুধু তাই নয়, তিনি আজকে একথাও বলেছেন যে কমিশনের ক্ষেত্রে যেহেতু ভোট মিটে যাওয়ার পরে কমিশনের অধীনে কিছু করা থাকে না, আইন শৃঙ্খলার ক্ষেত্রে কমিশনের কোনো ভূমিকা থাকে না, সেই জন্য গোটা বিষয়টি নিয়ে তিনি রাজ্যপালের যেমন ভাবে দ্বারস্থ হবেন তার পাশাপাশি আদালতেরও দ্বারস্থ হবে, যাতে আগামী 3 মাস অর্থাৎ ভোটের পর যাতে 3 মাস কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে থাকে। এবং তার দাবি, পঞ্চায়েত ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য যথেষ্ট কম হিংসা হয়েছিল, হয়তো ভোটে সে অর্থে মানুষজন ভোট দিতে পারেননি ঠিকই, সেই দাবি বিরোধী দলনেতা করছেন, কিন্তু ভোট পরবর্তী হিংসা সে অর্থে হয়নি। এবং সেই জায়গাটা থেকেই শুভেন্দু অধিকারী এই দাবি করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। যদিও গোটা বিষয়টাতে গুরুত্ব দিতে নারাজ শাসক দল, তাদের বক্তব্য যখন যেখানে খুশি বাহিনী থাকতে পারে, এ রাজ্যের নির্বাচনে ঘাসফুল পতাকা পথ উড়বে এই দাবি তৃণমূল শিবির করলেও শুভেন্দু অধিকারী কিন্তু কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, অন্তত তার শরীরী ভাষায় সেটা ফুটে উঠেছে। ধন্যবাদ প্রদীপ্ত। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলো ইডি। সিবিআইয়ের এফআইআর ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা ইডির। গত সপ্তাহে দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়। ফেমা লঙ্ঘন করার অভিযোগে মহুয়াকে তলব করে ইডি। 3 বার ইডি হাজিরা এড়ানোর পর মহুয়ার বিরুদ্ধে মামলা। গুরুত্ব দিচ্ছেন না মহুয়া, বিজেপির কথায় চলছে ইডি, তোপ তৃণমূল প্রার্থীর। যে আজকে আমাদের যেরকম মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, বিজেপির সিবিআই, ইডি, এনআইএ আছে। আজকেও তো ইডি আপনার বিরুদ্ধে একটা কেস তো রোজ করে, ওদের তো ভাত হজম হয় না। আজকে আমি তো বললাম তো, ওদের তো আমরা যেরকম রোজ সকালে উঠে পুজো করি, রোজ সকালে উঠে কেস ফাইল করে। তো আমার কিছু বিন্দু মাত্র যায় আসে না। আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। প্রয়োজনে যে বড় বড় কথা বলে গেছে নাকি আমাদের ব্যবস্থা করবে, ভোটের পর নাকি তৃণমূল কংগ্রেসদেরকে পিটবে, এলাকা ছাড়া করবে। আর আমরাও বলছি এই নির্বাচনে যা বিধানসভা ভোটে জিতেছি তার থেকে একটা হলেও বেশি ভোটে আমাদের মানুষ জয়লাভ করাবে এবং তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবে। মানে কাকে বলে? শুভেন্দু অধিকারীকে। এদিকে মঙ্গলবার ক্যানিং বাসস্ট্যান্ডে নির্বাচনী সভা করেন বিরোধী দলনেতা। সভামঞ্চ থেকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ক্যানিংয়ে এলে রাজ্যের বিরোধী দলনেতাকে বেঁধে রাখবো, কিছুদিন আগে এমনই হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস।
মঙ্গলবার তার বিধানসভা এলাকাতেই সভা শেষে দোকানে বসে চা খেয়ে কলকাতা ফিরলেন শুভেন্দু অধিকারী। পরেশরাম দাস রেলে হকারি করতো, তাই না? এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে আমি দেখি। আরে তোমার মালিক মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তো তোমার মালিক কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারতো না। এদিকে তমলুকে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলে মজা দেখিয়ে দেব প্রচারে বেরিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 21-এর নির্বাচনের পর বিজেপির ওপর অনেক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, অভিযোগ তার। মঙ্গলবার নিজের কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে সেই প্রসঙ্গ তুলে শাসক দলকে করা হুঁশিয়ারি তমলুকের বিজেপি প্রার্থীর। এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর, কত মানুষকে মেরেছে, গড় পুড়িয়েছে, বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে, তাই না? এসবগুলো তো করার কথা নয়, কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর ছেঁচড়ের দল, তারা এগুলো করেছিল। এবং তখন যে পুলিশ ছিল তারা সেটাকে তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি। এবারে যদি তা হয়, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই, মজা দেখিয়ে দেবো। এখানেই শেষ নয়, শুভেন্দু স্টাইলে প্রচারে গিয়ে নন্দকুমারের তৃণমূল কংগ্রেস বিধায়ককে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির। প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি আছে, শীঘ্রই তিহারে যেতে হবে, সুকুমার দেকে হুঁশিয়ারি অভিজিৎ গাঙ্গুলির। না জেনেই কারো শেখানো কথা বলছেন, পাল্টা কটাক্ষ তৃণমূল বিধায়ক সুকুমার দের। সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এই এমএলএটির ব্যক্তিগত সম্পত্তি, যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই, সেটা আমাদের জানা দরকার। আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে। এবার সেই এমএলএর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। একটা কথা বলি, উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না, তা উনি ওনার এন্ড দিয়ে বলেছেন, সবাইকে সমান ভেবেছেন। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন। তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক। উনি বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো খারাপও করেছেন। উনি সবার ভালো হতে পারেননি, কিন্তু সেই জায়গায় উনি এবার রাজনীতির ছত্রছায়ায় এসছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতিটা কী জিনিস। ভগবানগোলা উপনির্বাচনের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। ভোট প্রচার সেরে ফেরার সময় ভগবানগোলার বড়বেরিয়া এলাকায় ভাস্কর সরকারের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। বিজেপিরই প্রাক্তন মণ্ডল সভাপতি অমর ঘোষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভগবানগোলা উপনির্বাচনে ভাস্কর সরকারকে বিজেপি প্রার্থী করার পর থেকে বারবার বিক্ষোভ দেখিয়েছে দলের নেতাকর্মীদের একটা অংশ। যদিও তৃণমূলের প্ররোচনাতেই অমর ঘোষ এই কাজ করেছেন, দাবি বিজেপি প্রার্থীর। বিধানসভা ভোটের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ডিসি দক্ষিণ পশ্চিম সৌম্য রায়কে নির্বাচনী প্রক্রিয়া থেকে আবারও সরিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার বিকেলের মধ্যে তার জায়গায় 3টি নাম পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। সৌম্যকে সরানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুরুটা হয়েছিল রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরানো থেকে, তারপর 4 জেলা শাসককে বদল করেছে নির্বাচন কমিশন। এবার সরানো হলো ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে। তিনি আবার সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের অন্যতম তারকা মুখ লাভলি মৈত্রের স্বামী। মঙ্গলবারই নির্বাচন কমিশনের অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয় সৌম্য রায় ভোট প্রক্রিয়া অংশ নিতে পারবেন না। তার জায়গায় বুধবার বিকেল 3টের মধ্যে 3 জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। উত্তরবঙ্গের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকেই কমিশনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন, এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যে অ্যাট্রসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা, রাষ্ট্র হোম মিনিস্টার, তার বিরুদ্ধে কত কেস, কোন কেসটা নেই, কটা অ্যাকশন নিয়েছে? 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও পদ থেকে সরানো হয়েছিল সৌম্য রায়কে। সেবার তার স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্ক জড়িয়েছিলেন সৌম্য। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় একজন মির্জাফর আছে, তার অঙ্গুলি হেলনে হচ্ছে। তিনি নোট করে রেখেছেন, তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে। আগে থেকে ঠিক কাউকে বলে ফেলছে, কাউটা বলছে না। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। বিজেপির দাবি, আগামী দিনে এমন আরও অনেক পুলিশ অফিসারকে পদ থেকে সরতে হবে। তা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবঙ্গে এ ধরনের আইসি, এসডিপিও, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপিদের তালিকা আমরা তৈরি করেছি। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে রয়েছে। আপনারা জানেন যে সিইও অফিস থেকে এই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আগামী দিনে দেখতে থাকুন, এমন অনেক আবর্জনা আমরা পরিষ্কার করব। যত বদলি করুন, ইলেকশন কমিশনের ভেতরে করুন, বাইরে করুন, পুলিশে করুন, ব্যুরোক্রেসিতে করুন, একজনকে করুন, 1000 জনকে করুন, বাংলার ভোটার লিস্ট আর বাংলার মানুষের ডিসিশন আপনারা বদলাবার কোনো ক্ষমতা আপনাদের নেই। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যগুলোর বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ওপর নজরদারির দায়িত্ব বিশেষ পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ। সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি। যার নামে 200 কোটি টাকা মাদক আনা হচ্ছে, তিনি কোথায়? মাদ ব্যবসার আড়ালে কি মাদক ব্যবসার শাহজাহানের টাকা? আফগানিস্তান থেকে মাদক এনে পাচারের বিস্ফোরক অভিযোগ এনেছে বিজেপি। আরও দুটি গুরুত্বপূর্ণ অভিযোগও এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তদন্তকারীরা পেয়েছেন। 1, মানব পাচার, আর 2 হচ্ছে মাদক পাচার। যে আফগানিস্তান থেকে করাচি বন্দর থেকে দুবাইয়ের জেলেবালি থেকে আর কলকাতা বন্দরে যে ড্রাগ এসে নামলো, 200 কোটি টাকার ড্রাগ, মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। তো এই শরীফুল এন্টারপ্রাইজের যে মালিক শরীফুল মোল্লা, সে একজন দিনমজুর, এবং ওই মাদক ধরা পড়ার পর থেকে আজও পর্যন্ত শরীফুলের হদিশ নেই। এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী পাচার চক্র চলছে। সবাই জানি আমরা, সারা পশ্চিমবঙ্গ দুর্নীতি, লুট, যত রকমের অপরাধ, অবৈধ কারবারের জায়গা। শুনে কি হবে আমাদের ইডি, সিবিআই কি বলছে না বলছে? কিছু করকে দিখাও, कुछ करके दिखाओ भाई ईडी भाई, नहीं तो ईडी को हम इडियट कहते रहेंगे। শুভেন্দুরা ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে এনআইএর একজন অফিসারের কাছে গিয়ে নাম দিয়ে আসা হয়, যাতে ভোটের সময় এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের ডিস্টার্ব করা যায়, নোটিশ দেওয়া যায়, সামন করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এরা এজেন্সিকে সেইভাবে ব্যবহার করে। ফলে এজেন্সি কি করবে না করবে, এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন, তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না। সেটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে।